This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেই কাজ তো খই ভাজ। খই ভাজার কাজটাই কি 2024-এ দুনিয়া জুড়ে মানুষ বেশি পছন্দ করছেন? প্রাইস ওয়াটারহাউস কুপার্সের সমীক্ষা বলছে 2024 সালে সবথেকে বেশি মানুষ কাজ ছাড়বেন। বিশ্বে 28% মানুষ কাজ ছাড়ছেন বলে সমীক্ষায় দাবি। প্রতি 3 জন চাকরিজীবীর মধ্যে একজন ইস্তফা দেবেন বলে দাবি করছে পিডব্লিউসি। হাতের কাজ পায়ে ঠেলে লাভটা কি? ঠেলবেনই বা কেন? সিনড্রোমটা খুব চেনা। আমাদের নেতারা যেমন দলে থেকে কাজ করতে পারেন না, দলের ভেতর নেতাদের যেমন দম বন্ধ লাগে, তেমনই নাকি অফিসে কর্মীদের দম বন্ধ হয়ে আসছে। ভালো কাজের পরিবেশ খুঁজছেন অনেকে। তাই এবছরটা নাকি ইস্তফার বছর। 24-এই নাকি বসেদের ইমেলে ঢুকবে সব থেকে বেশি ইস্তফার চিঠি। আমাদের বাংলায় অনেকগুলো কথা আছে, তার মধ্যে একটা কথা হচ্ছে আমাদের বাংলার বিজ্ঞাপনের মতো আর কি, তুমি যাও বঙ্গে তো কপাল যায় সঙ্গে, পুরনো প্রবাদ। এবার সারা দুনিয়ায় যখন মানুষজন এরকম গণহারে চাকরি ছাড়ার জন্য মুখিয়ে রয়েছেন, ভাবতে পারছেন সব থেকে বেশি লোক নাকি চাকরি ছাড়াবে, এখানে লোকে চাকরি পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে, ধর্ণা দিচ্ছে। এত চাকরি নিয়ে এত রকম দুর্নীতি হয়ে যাচ্ছে, অথচ গোটা দুনিয়া জুড়ে নাকি সব থেকে বেশি লোক চাকরি ছেড়ে দেবেন। সবার হাত একরকমভাবে ওই রেজিগনেশনটা টাইপ করার জন্য নিষ্পিস করছে। মনে মনে কি আমাদের সবারই ইচ্ছে করে না, কে না চায় এই সমস্ত থেকে একটু বেরিয়ে যাই, কিন্তু যেতে পারি কোথায়? কারণ আমরা তো আছি বঙ্গে, তাই না? তখন আমরা যারা বঙ্গবাসী, আমাদের কপালে অন্যরকম কী করে লেখা থাকবে বলুন তো? মানে আমাদের তো ওই গোটা বিশ্বের লোকজন যেটা চেয়েছেন, কিন্তু সবাই যেটা করতে পারেননি, হয়তো একটা বড় অংশ করবেন, আমরাও এখানে চাইছি কিন্তু করতে পারছি কই। তবে এখানে না একটু অন্যরকম, ওই বঙ্গের কপাল তো একটু ব্যতিক্রম তো থাকবে। গোটা বিশ্বের মতো সব কিছু এখানে বলে আমরা স্পেশাল কোথায় হলাম? আমাদের এখানে শুধু লোকজন যে চাকরি ছাড়বেন, কিছু লোক নিশ্চয়ই ছাড়বেন, ওয়ার্ল্ড ট্রেড যখন, এখানেও নিশ্চয়ই সেই ট্রেন্ডের বশবর্তী হয়ে কিছু লোক চাকরি টাকরি ছাড়বেন। কিন্তু বহু লোকের চাকরি ছাড়তে হবে না, তাদের চাকরিটা চলে যাবে বলে মনে হচ্ছে, জানেন তো? মানে ছাঁটাই, একদম পত্রপাঠ বিদায়। দেখুন এখনও যেটুকুনি ওই কলকারখানা টারখানা আছে না, দেখবেন সেই সব কারখানার বাইরে মাঝে মধ্যে ছাঁটাইয়ের নোটিশ ঝোলে। এরকম নোটিশ নাকি এবছর কিছু রাজনৈতিক নেতাদের কপালে ঝুলতে চলেছে। এটাই সবচেয়ে ইন্টারেস্টিং, জানেন তো? অথচ আমরা কিন্তু দেখেছিলাম এবছর ট্রেন্ডটা যা, সেটা ওই রাজনীতিতেও সর্বভারতীয় বা আন্তর্জাতিক যে ট্রেন্ড, ওই চাকরি ছাড়ার ট্রেন্ড, তার সাথে দিব্যি মিলে যাচ্ছিল। আমরা কতজনকে দেখলাম এই লোকসভা ভোটের আগে, তারা নিজেদের পার্টির চাকরিটা ছেড়ে, মানে কেউ বিধায়ক টিধায়ক ছিলেন আর কি, সেই চাকরিগুলোকে ছেড়ে তারা ছাড়লেন। তো তারপর অন্য কোথাও জয়েন করেছিলেন, সেটা পরের কথা। আর তারপর কেউ আবার সে নতুন চাকরি আর পেলেনও না, আপাতত বেকার, সেটাও তো ঠিক আছে, কিন্তু চাকরিটা ছেড়েছেন। কিন্তু বাকিরা, যাদের কথাই বলছিলাম, যারা রাজনীতিটাকে আরও 5টা চাকরির মতো ধরে নিয়ে গোয়ঙ্গচ্ছ মনোভাব দেখাচ্ছেন, বা যেটা ইচ্ছে সেটাই করে চলেছেন নিজের মতো করে, চাকরি ফাকরি নিয়ে বেশি মাথা ফাতা ঘামাচ্ছেন না, তাদের নাকি চাকরি, মানে ওই দলের পদ এক্ষেত্রে আর কি, সব গেল বলে। নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমকের পর কিন্তু আমি নিশ্চিত, জানেন তো, তৃণমূলের অনেক ছোট বড় নেতা, বিভিন্ন র্যাঙ্ক আছে তো, সব র্যাঙ্কেরই, তারা নাকি গুটিয়ে আছেন। তাদের হঠাৎ প্যালপিটেশন শুরু হয়ে যাচ্ছে, বুক ধরপড় করছে, ঘাম হচ্ছে, মুড অফ হয়ে যাচ্ছে। কারণ কখন যে কি হয়ে যায় কিচ্ছু বলা যাচ্ছে না। আসলে তারা তো মানে কখন কি করেছিলেন তারও কি হিসেব তাদের আছে নাকি? যখন করার তখন তো করেছিলেন, বেআইনি নির্মাণ থেকে শুরু করে দখলদারি। এবার অনেক কাজ করেছেন তারা, প্রচুর কাজ করেছেন। মুশকিল হচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজগুলোকে অকাজ বলে ধরছেন, আর তিনি যে কাউকে রেয়াত করবেন না সে কথাটা স্পষ্ট করে দিয়েছেন।
ফলে অনেকেরই তো টেনশন হচ্ছে, হওয়ারই কথা। এবার যার কল্যাণে এত কিছু করা, যার সুবাদে এত কিছু রোজগার টোজগার, সেগুলো যদি সব চলে যায়, বেসিকটাই যদি চলে যায়, প্ল্যাটফর্মটাই যদি পায়ের তলার থেকে চলে যায়, চলবে কী করে বলুন তো? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নাকি একদম খুব স্ট্রিক্ট ডিসিশন নিয়ে বসে আছেন। এই যে যারা যারা এরকম করেছেন তাদের নাকি সবাইকে একদম পত্রপাঠ বিদায় করে দেবেন, এবং লিস্ট হচ্ছে তৃণমূলের সংগঠন থেকে তাদের নাকি ছেঁটে ফেলা হবে। আচ্ছা, এই যে নেতারা, মানে যাদের নাম ওই লিস্টের মধ্যে থাকবে, তাদের মূল চিন্তাটা কি? শুধুটা ওই ছেঁটে ফেলা হবে এটাই চিন্তা? টেট কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল মনে আছে বাগদার চন্দন মণ্ডলের, তার মাধ্যমেই নাকি দুর্নীতির টাকাগুলো লেনদেন হয়েছিল বলে অভিযোগ করেছিলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। যদিও উপেন বিশ্বাস চন্দনের নাম করেননি, বলেছিলেন বাগদার সৎরঞ্জন, কারণ সে নাকি ওই লোকজনকে বলতো যে চাকরি দিতে না পারলে যে টাকা নিয়েছেন চাকরি দেওয়ার জন্য সেটা ফেরত দিয়ে দেবেন। এরকম সততা বিরল, এরকমভাবেই দেখেছিলেন উপেন বিশ্বাস আর কি। তো যাই হোক, সে থেকে দেখছি জানেন তো, এ রাজ্যে রঞ্জনদের মধ্যে খুব মিল নাকি, মানে তারা প্রত্যেকেই যদি হাতে নাতে তাদের কাজকর্মগুলো ধরা পড়ে যায়, তখনই তারা এই সততার জায়গাটা তুলে ধরেন। বাগদার সৎরঞ্জন ফেসে গেছেন বুঝে সব টাকা ফেরত দিতে চেয়েছিলেন, আর শিলিগুড়ির রঞ্জন শর্মা বলেছেন যে সরকারের জমি সরকার নিয়েছে, বেশ করছে, আমি তো জাস্ট দেখভাল করছিলাম। এবার সেই জায়গার থেকেই তিনি কিন্তু একটা বিরাট ফিলোসফিক্যাল তত্ত্ব তুলে ধরেছেন। এটা কিন্তু রাজনীতির জন্য বিরাট বড় একটা ফিলোসফি, এটা জেনে রাখা ভালো। তিনি বলেছেন ভোগ করার ছিল, করেছেন, এখন সরকার নেওয়ার কথা মনে করছে, নিয়েছে। আইডিয়াল গভর্নমেন্ট মানে আদর্শ সরকার, তাদের ক্ষেত্রে তো যারা তার নিচে থাকবেন, তার নাগরিকরা, তারা কি এরকমই হওয়া উচিত নয়? ভাবুন তো। আচ্ছা, আপনারা বলুন যে আদর্শ সরকার মানে কি? নেতারা কি বলেন? সেই পুরনো সেই ক্লাসিক্যাল ডেফিনেশনটা আর কি, যে সরকার মানে হচ্ছে গভর্নমেন্ট ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। মানে যে সরকার জনতার দ্বারা নির্বাচিত, যে সরকার জনতার জন্য, জনতার দ্বারা, সেটাই হচ্ছে আদর্শ সরকার, তাই না? জনতার জন্য নিবেদিত, সবই তো জনতার। রঞ্জনশীল শর্মার কথা শুনে মনে হচ্ছে তিনি পরিষ্কার কিন্তু এই জিনিসটা সবাই শুনেছি আমরা, কেউ চট করে এটাকে রিয়েলাইজ করতে পারে, খালি সরকারের বিরুদ্ধে আমরা অভিযোগ তুলি। কিন্তু তিনি ভেবেছিলেন যে সরকার যখন জনতার, তখন সরকারের যে জমি জায়গা আছে সেগুলো তো তার মতো জনতারই আর কি, সেগুলো এখন ভোগ করছেন, করলে কোনো অসুবিধা নেই, ভোগের সময় ভোগী। এখন ধরা পড়েছেন, ত্যাগী হয়ে গেছেন। শুধু নিজে যে ত্যাগী হয়েছেন তার না, অন্যদেরও ত্যাগী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, জানেন তো। নিজের জাত তো চিনিয়ে দিয়েছেন, এবার তার যেখানে রিসর্ট ছিল তার আশেপাশে যে সমস্ত হোটেল বা রিসর্ট আছে সেগুলোর দিকেও এখন সবার দৃষ্টি আকর্ষণ করছেন। বলছেন তার রিসর্ট ভাঙা হলে অন্য জবরদখলগুলোরও নিশ্চয়ই একই হাল হবে। শিলিগুড়ির সৎ রঞ্জন মনে হচ্ছে জানেন তো হ্যামলিনের বাসিওয়ালা হতে চাইছেন। তৃণমূল নেতৃত্বের তরফে যদি একটু সাহস বা উৎসাহ পান, তাহলে নিশ্চয়ই গড়গড় করে বলে দেবেন যে গজলডোবায় যেখানে ভোরের আলোয় ওই মেগা ট্যুরিজম হাব হওয়ার কথা, সেখানে কোন কোন নেতা, মানে তাকে বাদ দিয়ে আরও কোন কোন নেতা বা কোন কোন প্রভাবশালী তারা সব দখল টখল করে রয়েছে। গভর্নমেন্টের এই জমি কখনোই আমি দখল করিনি। শিলিগুড়ির থেকে গিয়ে আমি দখল সত্ত্ব নিয়েছিলাম। তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোরের আলো প্রজেক্ট হয়, 4 বিঘা করে জমি ওদের চাই, আমরা সঙ্গে সঙ্গে স্বেচ্ছায় নিয়েছি। সরকারের জমি সরকার নিয়েছে, আমি তো আনন্দিত। আপনার ডান দিকে হোটেল, বা দিকে হোটেল, পিছনে হোটেল, সব জায়গায়। আর আপনার ওখানে মাছের পুকুর রয়ে গেছে, প্রায় কয়েক হাজার হেক্টর জমি আছে ভেস্টল্যান্ডে। শুধু আপনারটা কেন হলো, সাধারণ মানুষের প্রশ্ন। অবাক কাণ্ড হচ্ছে, শুধু রঞ্জনবাবু কেন, আরো অনেক কেষ্টবিষ্টুর জমি ওখানে আছে। সেই সমস্ত কেষ্টবিষ্টুর কথা ভুলে গেলেন কি করে? নাকি উনি একটা বলেছিলেন যে কি একটা কাক ঝুলিয়ে দিলে অন্যেরা, তাহলে এই রঞ্জন বাবু, দেবাশিস বাবু, আরো যাদের নাম, এরা হচ্ছে সেই কাক যাদেরকে ঝুলিয়ে অন্যদেরকে ভয় দেখাতে চাচ্ছেন। লজ্জা হওয়া উচিত। ইংরেজিতে না জেটসাম বলে একটা কথা আছে, খুব কঠিন শব্দ না, মানেটাও খুব সরল। মানে ধরুন মাঝ সমুদ্রে যদি জাহাজ ডুবির পরিস্থিতি হয়,
তাহলে বাঁচার একটা উপায় হচ্ছে এই জেট সাব, মানে জাহাজকে ভাসিয়ে রাখতে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে জলে ফেলে দেওয়া, জাহাজটা যাতে হালকা হয়ে যায়। সোজা বাংলায় বোঝা হালকা করা। এবার উচ্ছেদ অভিযান দেখে খালি আমার ওই জেট সামের কথা মনে হচ্ছে। নিশ্চয়ই তো ভাবছেন যে ক্ষেত্রে বোঝাটা কি, কেন এই যে তৃণমূল নেতাদের দখলদারি, গা জোয়ারি, আর সেটা নিয়ে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া, তার ফল দেখেননি। এবার কতগুলো জায়গায় শহুরে অঞ্চলে তৃণমূল কত কম ভোট পেয়েছে। আবার এমনটাও হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদস্পন্দনটা বুঝতে পারছেন, সেখানে একটু অনিয়মিত হার্টবিট পড়ছে, ঠিক সরলভাবে চলছে না গোটা ব্যাপারটা। দেখবেন অনেক কিছু হার্টের সমস্যা না ইসিজি রিপোর্টে ঠিক সেই সময়ে যদি কিছু না ঘটে তাহলে সেরমভাবে ধরা পড়ে না, কিন্তু ছোটোখাটো ইঙ্গিত হয়তো থাকে। আনকোড়া ডাক্তারদের অনেকেরই তা চোখে পড়ে না, কিন্তু অভিজ্ঞ কার্ডিওলজিস্টরা সেগুলোকেই খুঁটিয়ে দেখেন। লোকসভা নির্বাচনে ভালোভাবে জেতার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই অনুভব করতে পারছেন কোথাও না কোথাও হার্টবিটে গোলমাল হচ্ছে, তাই হার্ট অ্যাটাকের আগে এই ব্যবস্থা নিলেন। কিন্তু শুধু উচ্ছেদ করে কি হার্ট সুরক্ষিত হলো? মানুষের হার্টে যে নেতাদের সম্পর্কে ভয় আর বিতৃষ্ণা বসে গেছে সেটাকে দূর করবে বলুন তো? মদন মিত্র আছেন, তিনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আইন শৃঙ্খলা রক্ষায় এবার রাস্তায় নামতে পারেন। দেখুন, এই ভবিষ্যৎবাণী তো মারাত্মক ভবিষ্যৎবাণী, সেটা নিয়ে কাল থেকে তো কম আলোচনা হচ্ছে না। আজ কিন্তু দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামার প্রসঙ্গ উঠতেই নামতে হলো না, তার আগেই কাজ হয়ে গেল। আরিয়াদহে মা আর ছেলেকে পেটানোয় অভিযুক্ত ওই জয়ন্ত সিংকে আজ গ্রেফতার করে ফেলেছে পুলিশ। সে নাকি এসে ওই কোথাও আত্মসমর্পণ করতে গেছিল, পুলিশ তাকে গ্রেফতার করে নিয়েছে। সায়নদীপ আর তার মাকে হাসপাতালে পাঠিয়ে জয়ন্ত নাকি এলাকাতেই ঘাপটি মেরেছিল, তারপর উত্তরবঙ্গে পালায়, ফিরে এসে ওড়িশা পালানোর ছক কষছিল, তাকে নাকি ফাঁদ পেতে ধরেছে পুলিশ। এই এতগুলো কথা বললাম, এরা আপনাদের, আমি জানি আপনাদের মনের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এইখানেই ছিল, এত কিছু জানতো, তারা এতদিন কি করছিল? সে যাকে যা করছিল। আরে অত কিছু ভাবলে চলে মশাই? এই সিনেমায় দেখে আপনারা যেরকম কেউ কখনো সিনেমার যুক্তি কখনো আপনারা জানতে চান এটার সিনটা কেন হলো, ওরকম হয় নাকি? ওপর থেকে হেলিকপ্টার থেকে গুলি চালাচ্ছে, নিচে নায়ক নায়িকা দৌড়ে বেড়াচ্ছে, যে কখন ইয়ে হবে, মাথার উপর হাত দিয়ে রয়েছে যাতে গুলি না লাগে, এবার তার যুক্তি খুঁজতে যাবেন আপনি কখন? এইগুলো খুঁজতে নেই, ছাড়ুন এগুলো। এবার জয়ন্ত জালে উঠতেই মদন মিত্র কিন্তু মুচকি হাসছেন। তাহলে কি আইন শৃঙ্খলার নাট বল্টু টাইট করতে মাঠে ডাইরেক্টলি না নামলেও নিজের ওই স্প্যানার টেনার, মানে যে যা দিয়ে আর কি নাট বল্টু টাইট করা যায় সেগুলোকে মাঠে নামিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারাই বার্তাটা ছড়িয়ে দিচ্ছেন, আর তাতে যা কাজ হওয়ার হয়ে যাচ্ছে, কারণ সমঝদারোं के लिए ইশারা ही काफ़ी है। যেখানেই একটা জায়গা মানে গোট পাকাতে বাজে জায়গায় যাচ্ছে, আলটিমেটলি মমতা ব্যানার্জি হস্তক্ষেপ না করলে মেটে না। অতএব আমি বলেছি যে সমাজ বিরোধীরা যদি মনে করে যে আমরা এমন কিছু করব যা ইচ্ছে তাই হবে, ওরা যেন ভুলে না যায় বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ ছিল বলেই এত তাড়াতাড়ি পুলিশ কমিশনার জেনসিংকে অ্যারেস্ট করেছে। বেশ বোঝা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের লাঠি হাতে রাস্তায় নামবেন এ কথা তিনি বলেননি। তিনি বলতে চেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তাটা দেবেন, হয়তো ফোনে ধমক টমক দেবেন, তারপরেই পুলিশ অপরাধীকে ধরে ফেলবে। তার মানে এটা খেয়াল করে দেখুন, পুলিশি ব্যবস্থাটা যে অটোমেটিক মোডে আর নেই। মানে অটোমেটিক মোড কী হওয়া উচিত পুলিশের? যে কোনো অপরাধ হলেই তারা রিয়্যাক্ট করবে, যে অপরাধী তাকে ধরবে, এটাই তো অটোমেটিক মোড হওয়া উচিত, কিন্তু সেটা নেই। ওই ফ্যানের সুইচ দেওয়ার মতোই মুখ্যমন্ত্রীকে তার মানে আগে সুইচ দিতে হবে, তারপরেই কি পাখার ব্লেড ঘুরবে। এবার মদন মিত্রের আশা কি মমতা বন্দ্যোপাধ্যায় রেগুলেটর ঘুরিয়ে পাখার স্পিডও বাড়িয়ে দেবেন, এটা কিন্তু মনে হচ্ছে, জানেন তো। তাহলে দেখুন, জয়ন্ত কাণ্ড সামনে আসার পর থেকেই তিনি ক্রমাগত সৌগত রায়কেই মামলায় জড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। কেন? কিসের আশায়?
আর দেখো তার বিরুদ্ধে তার সঙ্গে ছবি দেখা গেছিল, সেটা নিয়ে তিনি বলতে পারতেন, যা বলার তো তিনি বলেইছেন। বিধায়কের সাথে অনেকেই তো থাকে, সেসবগুলো তো ঠিক আছে, নিজের ডিফেন্সে, সেলফ ডিফেন্স। কিন্তু তার জন্য তার দলেরই আরেকজন সাংসদকে এই গোটা ব্যাপারটার মধ্যে কেন টেনে নিয়ে এসে জুড়ে দেবেন? তাহলে তো এটা সহজ ব্যাপার না। সহজ ব্যাপার যখন নয়, তখন কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়।